আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ৪৭তম বিসিএস এর ডেইলি ব্লগের ১৭তম দিন ছিল। আজকে আমার পড়াশোনা ছিল বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, সংক্রামক রোগ, মা ও শিশু, টিকা ইত্যাদি। বাংলা সাহিত্য, আধুনিক যুগের সাহিত্যিক শওকত ওসমান থেকে শহীদুল্লাহ কায়সার, এটা রিভিশন। ম্যাথ, লসাগু গসাগু টাইপ 3, 4 এবং 5, যদিও আর একটু বেশি করেছি। এরপরে ইংলিশ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, নেগেটিভ অ্যাফার্মেটিভের সম্পূর্ণ। তো চলুন আজকে কি পড়লাম আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই হচ্ছে বাংলা সাহিত্য, জর্জ MP3 সিরিজ থেকে রিভিশন। একটা বই বারবার পড়া উচিত। আমি সবসময় একটা কথা বলি যে একটা বই বারবার পড়বেন। গত ভিডিওতেও বলেছি যে 10টা বই একবার করে পড়ার চেয়ে একটা বই 10 বার করে পড়া অনেক বেশি কার্যকর। শুধু আমি না, বিভিন্ন ক্যাডারগণ বা বিভিন্ন চাকরি প্রার্থী যারা অলরেডি কয়েক বছর ধরে পড়াশোনা করছে, তারা কিন্তু প্রত্যেকে একই কথা বলে। যাই হোক, দেখুন আজকে ছিল বাংলা সাহিত্য রিভিশন। তো আপনারা চেষ্টা করবেন যে একটা বই বারবার করে রিভিশন দেওয়া। কম বই বেশি রিভিশন, ভালো করার সম্ভাবনা বেশি। তো প্রথমে আজকে দেখেছিলাম শওকত ওসমান। দেখুন, যেই মূল জিনিসগুলো কিন্তু আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে রেখেছি, তাতে আমার পড়তে সময় কম যায়। যত কম সময় যাবে তত বেশি রিভিশন করতে পারবেন এবং তত ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং সাথে আমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। তো দেখুন, শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার জন্মগ্রহণ করেছেন, কথা সাহিত্যিক ছিলেন, বাংলা একাডেমি পুরস্কার সহ স্বাধীনতা পুরস্কার লাভ করেন। দেখুন, উপন্যাস, আমি কিন্তু তার যেই উপন্যাসগুলো সেগুলো আমি গোল দাগ দিয়ে রেখেছি। জননী প্রথম প্রকাশিত। কৃতদাসের হাসি খুব গুরুত্বপূর্ণ একটি উপন্যাস শওকত ওসমানের। 1962 সালে প্রতীকাশ্রয়ী উপন্যাস, আদমজী পুরস্কার পান এর জন্য। দেখুন এখানে কিছু কাহিনী, জাহাকুল আব্দ এবং হাসি গোলাম তাঁতরি। মূলত এখানে একটা বিখ্যাত উক্তি আছে বাদশাহ হারুন আর রশিদের, বাদশার মুখে হাসি নেই, গোলামের মুখে হাসি। এটা হচ্ছে একটা বিখ্যাত উক্তি। পরে আরও কয়েকটা উপন্যাস, বনি আজম, চোরসন্ধি, রাজা উপাখ্যান, পতঙ্গ পিঞ্জর। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলো কিন্তু আলাদা করে দিয়েছে। এই বইটার যে সুবিধা সেটা হচ্ছে এখানে সব টপিক সুন্দর করে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। এবার মুক্তিযুদ্ধ বিষয়ক টপিক, এবার তার বিগত বছরের প্রশ্ন। দেখুন এই টপিকগুলো কিন্তু আমার অনেকবার লিখতে হয়েছে, কারণ এইটা যেহেতু একটু গুরুত্বপূর্ণ, বিশেষ করে কৃষকদাসের হাসি, এটা আমার বারবার লিখতে হয়েছে এই একটা টপিকই। এরপরে দেখুন বিগত বছরের কিছু প্রশ্ন আমি সলভ করলাম। এগুলো মূলত বিসিএস এরগুলো আমি সলভ করেছি। আর একটা বিষয় দেখুন, আপনারা একটা জিনিস দেখবেন, অপশন টেস্ট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অপশন কীভাবে করবেন দেখুন, শওকত ওসমানের রচনা নয় কোনটি, এইখানে হচ্ছে দেখুন ভেজালকার মানিক বন্দ্যোপাধ্যায়, আমি কিন্তু লিখে রেখেছি। তো এইভাবে যদি পড়েন তাহলে একবারে কিন্তু অনেকগুলো রিভিশনও হয়ে যাচ্ছে। এবার ফরুক আহমেদ, তাকে বলা হচ্ছে মুসলিম পুনর্জাগরণের কবি। তিনি হচ্ছে আরবি ও ফার্সি শব্দের প্রয়োগ দেখান। দেখুন আরবি ও ফার্সি শব্দই কিন্তু এর আগে কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন। তারপরে তো দেখুন থেকে একাডেমি পুরস্কার, তার পুরস্কার সহ কাব্যগ্রন্থ সাতসাগর মাঝি, 1944 সালের প্রথম এবং শ্রেষ্ঠ রচনা। সিরাজুম মুনিরা, বাংলা ভাষায় রচিত। এইটা একটু ব্যতিক্রম, এজন্য এটা ইম্পর্টেন্ট। সিরাজুম মুনিরা সেটা হচ্ছে বাংলা ভাষায় রচিত। হাতেম তাই, মুহূর্তের কবিতা। তো এইখানে যতটুকু প্রয়োজন পূর্বের বছরের প্রশ্ন কেমন হতে পারে সেই অনুযায়ী প্রশ্নটা আসলে বইটা সাজানো। সিকান্দার আবু জাফর, দেখুন সিকান্দার আবু জাফর বিখ্যাত কিন্তু সিরাজউদ্দৌলা, এটা কিন্তু বিভিন্ন ইসের পাঠ্য থাকে। এরপর দেখুন প্রসন্ন পোষণ। তো যেটা বলছিলাম, একটা বই বারবার করে পড়বেন, একটা বই বারবার করে পড়লে প্র্যাকটিসটা অনেক ভালো হবে। এখানে দেখুন আমি মূলত 47 বিসিএস এই প্রথম পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করি। 46 বিসিএস আমি দিয়েছিলাম, তবে এর আগে ভিডিওতে বলেছিলাম যে মাস্টার্স পরীক্ষা থাকার কারণে আমার পরীক্ষা ভালো হয়নি। দেখুন পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করি 3/5/2024 সালে, অর্থাৎ 46 বিসিএস হওয়ার কয়েকদিন পরেই, মাস্টার্স শেষ হওয়ার পরেই। ডক্টর আহমেদ শরীফ, তার এখানে বিচিত্র চিন্তা, এখানে এটা মনে রাখবেন এভাবে, বিচিত্র চিন্তা, এরপর স্বদেশ চিন্তা, স্বদেশ অন্বেষা, এরপর বাঙালি বাংলা সাহিত্য, ইম্পর্টেন্ট।
দেখুন নীলমা ইব্রাহিম। তো এইখানে মূলত বিগত বছরের প্রশ্ন সমন্বয়ে একটা সুন্দর মিশ্রণ করে দেওয়া হয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত লাল সালু 1948 সালে। এখানের মূল টপিকগুলো এভাবে হাইলাইট করে করে পড়বেন, তাহলে ইনশাল্লাহ রিভিশন করতে সুবিধা হবে। চাঁদের অমাবস্যা, এটা কিন্তু 44 বিসিএস এসেছিল যে চাঁদের অমাবস্যার দরিদ্র যুবক শিক্ষকের নাম কি, এটা হচ্ছে আরেফ আলী। তো এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিয়েছে। তার কম করে ভালো নাম্বার পাওয়ার জন্য আগেও বলেছিলাম যে একটা বেস্ট বই। এরপর মুনির চৌধুরী, তার টপিকগুলো দেখুন আমি কিন্তু হাইলাইট করে করে পড়েছি। একটা জিনিস অনেকবার দাগানো হয়েছে, এর জন্য দেখেন কেমন মনে হচ্ছে যে একদম মানে গিজি গিজি বিশ্রী মনে হচ্ছে, কিন্তু এইটাই আসলে আমাদের প্রয়োজন। দেখুন এখানে রিভিশন করতে কত দ্রুত হয়। রক্তান্ত প্রান্তর প্রথম নাটক, ঐতিহাসিক মূল উপজীব্য 1761 সাল। পানিপথের তৃতীয় যুদ্ধ, তো পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে কিন্তু মহাশ্মশান এর আগে হয়েছিল। মহাশ্মশানটা হচ্ছে কায়কোবাদের, পানিপথের তৃতীয় যুদ্ধ এইটা প্রশ্নে আসে মাঝে মাঝে যে এটা কার। চরিত্রগুলো দেখুন জোহরা ইব্রাহিম কুর্দি। তো নাটকের পরে নাটক, কবর খুব বিখ্যাত, এটা জেলে করা হয়, মঞ্চস্থিত হয়। মানুষ, তো যেটা বলছিলাম একটা টপিক বারবার পড়ার জন্য দেখুন হোক সমস্যা নাই, কিন্তু আপনি যদি ওইটা আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু বিশাল বেনিফিটেড হবেন। দেখুন আমি পড়েছি এবং লিখেছি, পড়বেন এবং লিখবেন, তাহলে কী হবে সেই বিষয়টা আপনার মাথায় গেঁথে যাবে। বই বেশি চেঞ্জ করতে যাবেন না, তাহলে আপনার ধরা খেয়ে যাবেন। তা এরপরে দেখুন বিসিএসের টপিকগুলো কিন্তু আমি আলাদা করে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ, তাহলে কি আপনার রিভিশন করতে সুবিধা হবে। বিসিএস লিখে রেখেছি। অন্য চাকরির পরীক্ষার জন্য পড়বেন, কিন্তু আমার কাছে মনে হয় বিসিএসের জন্য পড়লে অন্য চাকরির পরীক্ষা হয়ে যায় পড়াশোনা মোটামুটি অলমোস্ট 75% কাভার হয়ে যায়। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি নামে খ্যাত, তার কাব্যগ্রন্থগুলো মোটামুটি এইগুলো যা আছে এগুলো পড়লেই যথেষ্ট আমি মনে করি। বিগত বছর কিছু প্রশ্ন, শামসুদ্দিন আবু জাফর, তার একটা বিখ্যাত হচ্ছে কাশবনের কন্যা। তো এই পর্যন্ত আজকে বাংলা সাহিত্য রিভিশন করেছিলাম। দেখুন এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার লিখেছি, যেমন লাল সালু, এরপর চাঁদের অমাবস্যা, এখানে যেমন আসছিল হচ্ছে দরিদ্র যুবক শিক্ষক আরেফ আলী, এটা কিন্তু 44 বিসিএসের প্রশ্ন। তো প্রশ্নটা বিশ্লেষণ করে যদি একটু পড়া যায় তাহলে আমি মনে করি অনেক ভালো হয়। এই হচ্ছে আজকে বাংলা সাহিত্য, এই হচ্ছে আজকে সারাদিন রিভিশন পড়াশোনা ছিল। এরপর দেখেছিলাম বিজ্ঞান আমি দেখেছি প্রিসেপ্টার্স ডাইজেস্ট থেকে। বিজ্ঞানটা আজকে দেখলাম হচ্ছে বিভিন্ন রোগ নির্ণয়, এছাড়াও সংক্রামক রোগ, মা থেকে কীভাবে শিশুতে রোগ ছড়ায় এগুলো দেখলাম আজকে। মূলত আজকে সাধারণ বিজ্ঞানের এটা হচ্ছে আধুনিক যুগ ছিল, তো আধুনিকের যে এখানে টপিকগুলো কিন্তু এমনই, মা ও শিশু, তারপরে খাবার স্যালাইন, এগুলো অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিয়েছে। এখানে একটা জিনিস দেখেন, খাবার স্যালাইন আবিষ্কার করা আইসিডিডিআরবি, এটা হচ্ছে দেখুন এখানে কিন্তু একটু সংক্ষেপ করে দিয়েছে। 1960 সালে কিন্তু আইসিডিডিআরবি প্রতিষ্ঠিত হয়, এখানে কিন্তু লেখেনি, ঢাকার আগারগাঁয়ে। এবং এখানে আরেকটা জিনিস আইসিডিডিআরবির হচ্ছে আর একটা উদ্ভাবন হচ্ছে হলো জিঙ্ক ট্যাবলেট, যেটা শিশু মৃত্যুহার হ্রাস করে। তো টপিকের সাথে মিল করে তথ্যগুলো পড়বেন, তাহলে কী হবে মাথায় গেঁথে যাবে, মাথায় সেট হয়ে যাবে। রয়েছে বিজ্ঞান, একটা টপিক বারবার করে লিখবেন। আমি বারবার খাতাটা দেখানোর কারণ হচ্ছে যে আমি কিভাবে দেখুন একটা টপিক কয়েকবার লিখি, একটা টপিক কয়েকবার লিখলে আপনার অলরেডি মাথায় গেঁথে যাবে। তো আজকে এই 2 পর্যন্ত পড়ছি, এরপর আর তেমন নাই। এইচআইভি ভাইরাস 1 পেজ 2 পাতা, আর এই যে অল্প একটু, অর্থাৎ কালকে ইনশাল্লাহ আশা করি আধুনিক বিজ্ঞান শেষ হয়ে যাবে। এটা আজকে বিজ্ঞান পড়া, পরবর্তীতে প্রিমিয়ার থেকে ইংলিশ পড়লাম, অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং এগুলোর পুরো রুলসটা দেখেছি। দেখুন এইখানে মেইন জিনিসগুলো কিন্তু আমি হাইলাইট করে রেখেছি। অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তির পূর্বে নান বাট, বস্তুর পূর্বে নাথিং বাট, এবং সংখ্যা নির্দেশ করলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। দেখুন এইখানে দেখুন অ্যালোনের বদলে নান বাট, আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এইগুলো থাকলে এখানে যা থাকুক, এখানে চাইল্ড থাকতে পারে, যা থাকুক, এটা ফ্যাক্ট না, এটা হচ্ছে এক্সটেনশন এইগুলো, কিন্তু মূল হচ্ছে অনলির পরিবর্তে ব্যক্তি নান বাট, বস্তু নাথিং বাট, এবং হচ্ছে যদি ওয়ার্ডকে নির্দেশ করে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এইগুলো হচ্ছে মূল। দেখুন মূল জিনিসকে কিন্তু আমি হাইলাইট করছি যাতে আমার পড়তেও সুবিধা হয়, ডিভিশন করতে সুবিধা হয়। দেখুন এইভাবে যদি পড়েন আপনাদের আমি মনে করি অনেক বেশি সুবিধা হবে। দেখুন মেইন জিনিসগুলোকে হাইলাইট করছি, মাস্ট থাকলে ক্যান নট বাট, এই যে ক্যান নট বাট, ক্যান নট
হেল্প হলে ভার্বের সাথে আইএনজি, মূল জিনিসগুলো হাইলাইট করা। এইভাবে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু অনেক দ্রুত একটা ইফেক্টিভ ফলাফল পাবেন। দেখুন এভরিবডি এভরিওয়ান থাকলে কি হয়, হু ডাজ নট বসে। দেখুন মেইন জিনিসগুলো আমি হাইলাইট করেছি। এরপরে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করার নিয়মগুলো, এগুলো মূলত প্র্যাকটিস, যত পড়বেন এবং প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ ভালো হবে। আমারও ইংরেজি গ্রামার খুব বেশি ভালো না, বাট চেষ্টা করছি ভালো করার। এই স্যারের বইটা অনেক ভালো। তো এই হচ্ছে শেষ। যখন পড়েছি তখন কি করেছি, রুলসগুলো পাশাপাশি করে লিখে রেখেছি। তো হচ্ছে আজকের ইংরেজি গ্রামার। আজকে একটা টপিক শেষ হলো, এটা হলো যে ট্রান্সফর্ম সেন্টেন্সের 2, অ্যাফার্মেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ। পরবর্তীতে একটা টপিক দেখবো ইনশাল্লাহ। ম্যাথ দেখলাম তো আশরাফ স্যার ককটেল ম্যাথ থেকে। তো ইনশাল্লাহ আশা করছি আজকে বা কালকের মধ্যে লসাগু গসাগু শেষ হয়ে যাবে। লসাগু গসাগুর মোট টাইপ ছিল হলো 11টা টাইপ। তো আজকে আমি করেছি অলরেডি 3 টাইপ, হচ্ছে 3 এবং টাইপ 4, 3 এবং 4 করলাম। এই যে এখানে ম্যাথগুলো প্র্যাকটিস করেছি জাস্ট। 3 এবং 4 শেষ হয়েছে। বিগত বছর কিছু প্রশ্ন এবং প্র্যাকটিস। পাসও করেছি, পাসও করার কথা ছিল, করেছি। মূলত 3, 4, 5ই করলাম আজকে। এগুলো ছিল আজকের ম্যাথ। তো দ্রুতই আশা করি এই টাইপটা শেষ হয়ে যাবে, লসাগু গসাগু শেষ হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।